মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা সেটা কিভাবে নিশ্চিত হবে এবারের বাজেটে, সেই বিষয়টি নিয়েই জানতে চাই। আমরা আবারও চলে যাচ্ছি, আমাদের আরেকটি স্টুডিওতে রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শর্মেন্দ্র নীলর্মী, তার সঙ্গে। ধন্যবাদ মিম। দর্শক মণ্ডলী, আপনাদেরকে জানানোর চেষ্টা করা হলো যে এবারের অর্থবছরের যে বাজেটটা আজকে প্রস্তাবিত হবে সেই বাজেটের মোটা দাগে যে অঙ্কগুলো আমাদেরকে জানতেই হয় সেই অঙ্কগুলো নিয়ে, এবং এর সাথে একটু আমরা বোঝার চেষ্টা করলাম যে কি ধরনের চ্যালেঞ্জ আমাদের মোকাবেলা করবার মাধ্যমে আমাদের জনগণের জীবনে, আমাদের জীবনে খানিকটা স্বস্তি আসতে পারে। সরকারের সাথে কি সামনে কি চ্যালেঞ্জ আছে। আমি এবারে আমাদের শুরুতেই, আজকে দিনব্যাপী আলোচনার শুরুতেই আমার সাথে রয়েছেন ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, সেন্টার ফর পলিসি ডায়ালগের গবেষণা পরিচালক। আমি মোয়াজ্জেমের কাছে জানতে চাচ্ছি যে এক তো হচ্ছে প্রায় 30% ঘাটতি বাজেট, এর মধ্যে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ রয়েছে। আমার সামষ্টিক অর্থনীতির একেবারে সংকুচিত শুধু বলবো না, এক ধরনের সিস্টেম্যাটিক এক ধরনের সমস্যা আমরা ভুগছি। এই মোকাবেলা করে এই বাজেট কতটুকু বাস্তবায়নযোগ্য বলে আপনি মনে করছেন, এবং সাথে সাথে যদি একটু আমরা ধারণা পেতে পারি যে আমাদের জন্য কিভাবে এই বাজেটটা স্বস্তির জায়গা নিয়ে আসবে। দেখুন, একটি রাজনৈতিক সরকার প্রায় 15 বছর পরে যখন ক্ষমতায় আসছে, 15 তো নয় 15 বছর পরে যখন ক্ষমতায় আসছে, তখন তার কাছে জনগণের প্রত্যাশা অনেক থাকে নিশ্চয়ই। তো সেরকম একটা সময়কালে যদি সরকার খুব বেশি সংকুচিত অর্থনৈতিক কাঠামো নিয়ে চিন্তা করে, অর্থাৎ বাজেট কাঠামোকে খুব বেশি সম্প্রসারিত না করে শুধুমাত্র, যেহেতু সামষ্টিক অর্থনীতিতে বিভিন্ন রকমের চ্যালেঞ্জ রয়েছে, শুধু এটিকেই মাথায় রেখে যদি এগুতে চায়, তাহলে জনগণের সাথে তার যে সম্পর্কের জায়গাটি সেটি ক্ষতিগ্রস্ত হতে পারে। যেহেতু তারা রাজনৈতিক সরকার, সুতরাং এই বাজেটে ওই দিকটিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বলে আমার কাছে মনে হয়েছে, যে তারা বাজেটটির মাধ্যমে এক ধরনের জনসম্পৃক্তি বাড়াতে চেয়েছে। অর্থাৎ এই যে আমরা বড় বাজেট বলছি, এবং সেটা অর্থনীতির ভাষায় বা তত্ত্বীয় পয়েন্ট থেকে আসলেও যে ধরনের সামষ্টিক চ্যালেঞ্জ রয়েছে তাতে এটি অর্জন করার ক্ষেত্রে দুরূহ বিষয়, কিন্তু সরকার সেই চ্যালেঞ্জটি নিতে চেয়েছে বলে মনে হয়। তাহলে মোয়াজ্জেম, এখানে যদি একটু আমি যোগ করি, তার মানে সরকার শুধুমাত্র সংকট মোকাবেলা না, এই সংকট উত্তীর্ণ করে আমি উন্নয়নের ধারাবাহিকতায় আরও কত দূর এগোতে পারবো সেই ভিশনটা এই বাজেটের মধ্যে এক ধরনের প্রথিত আছে বলে আমরা আশা করছি। দেখুন, এখানে সংকট মোকাবেলার বিষয়টিকে সরকার স্বীকার করে নিয়েছেন, কিন্তু এটাও তিনি অনুধাবন করছেন সংকটটি সহসা শেষ হবে না, এবং এটা আর বেশ কিছুকাল যাবে। আপনি যদি ব্যাংকিং খাতের সংকট দেখেন, সেটা সহসা এখান থেকে বেরিয়ে আসা কষ্টকর। আপনি যদি মূল্যস্ফীতির যে চ্যালেঞ্জ যাচ্ছে বহিস্থ কারণে, এটা সহসা এখান থেকে বেরিয়ে আসার চ্যালেঞ্জ কম। শুধু কিন্তু এগুলোর জন্য যদি সরকার বসে থাকেন, তাহলে জনগণের সঙ্গে তার একটা দূরত্ব তৈরি হবে। সেই জন্য সরকার যে কাজটি করছেন, আমার কাছে যেটি মনে হয়েছে যে অনেক বেশি কর ছাড় দিয়ে বিনিয়োগকে সম্প্রসারিত করতে চাচ্ছেন, অনেক বেশি বিভিন্ন ধরনের পেশাজীবী গোষ্ঠীকে প্রণোদনা দিয়ে বিভিন্ন খাতকে উৎসাহিত করতে চাচ্ছেন, প্রণোদনা দিয়ে সরকারি খাতের কর্মচারী কর্মকর্তাদের সঙ্গে রাখতে চাচ্ছেন। ঠিক একইভাবে কৃষি খাত বা ইয়াং বা যুব যারা রয়েছে তারা যাতে উদ্যোক্তা হিসেবে সুযোগ নিতে পারে, তার জন্য বেশ কিছু বড় বড় ছাড় দেওয়ার সুযোগ রয়েছে। এইগুলো করে সে তার অ্যাটাচমেন্টটা বাড়াতে চেয়েছে। আমি যদি রাজনৈতিক প্রেক্ষাপটটা বোঝার চেষ্টা করি, সেই চেষ্টাটি রয়েছে। কিন্তু সেই তুলনায় যদি বলি যে সংস্কারকে অনেক বেশি এখানে লক্ষ্য রয়েছে কিনা, মনে হয়নি তা। আবার যে সমস্ত তথ্যপত্র রয়েছে সেই জায়গাগুলোতেও বেশ কিছু জায়গাতে ভেগনেস রয়েছে। যেমন আমি বলা হচ্ছিল যে ঘাটতি বাজেটটি ক্ষেত্রে এখানে দেখানো হচ্ছে যে হ্যাঁ, সরকার আগের বছরের থেকে এই বছর অভ্যন্তরীণ উৎস থেকে কম ঋণ করবেন, কিন্তু আমার কাছে মনে হয় আলটিমেটলি দেখা যাবে যে বিদেশি উৎস থেকে যে টার্গেট করা হয়েছে প্রায় দ্বিগুণের চেয়ে বেশি টার্গেট করা হয়েছে ঋণ করবেন, সেটি হয়তো এতটুকু হবে না। অভ্যন্তরীণ উৎসের উপরে সরকারের নির্ভরতা হয়তো আরও বাড়বে। সেক্ষেত্রে সেইটা বাড়লে বেসরকারি খাতের জন্য যে ঋণ দরকার হবে, সেই ঋণটি বেসরকারি খাত না পেলে সে কীভাবে বিনিয়োগ করবে, সেইটা কীভাবে কর্মসংস্থানে রিফ্লেক্ট হবে। আমি গত পরশুদিন একটা অনুষ্ঠানে বলছিলাম যে এই সরকার যেন না ভাবে যে তার কার্যক্রমই তার জনভিত্তির একমাত্র উৎস। তার কার্যক্রমে একটা বড় জায়গা হতে পারে যে বেসরকারি খাতে যদি সে
বিদেশে বিনিয়োগের সুযোগ সৃষ্টি করতে পারে, এসএমই খাতকে যদি আনবার মতো সুযোগ সৃষ্টি করতে পারে, সেই ধরনের অবকাঠামো বা বিনিয়োগ সহায়ক পরিবেশ দিতে পারে, তাহলে সেটাই বরঞ্চ সরকারের জন্য একটা বড় টার্গেট হওয়া উচিত, যে জনভিত্তি তৈরি করা বা কর্মসংস্থান তৈরি করা। তো সেইটি যেন সরকারের মাথায় থাকে, যে বেসরকারি খাত সহায়ক যেন পরিবেশ এই বাজেটের মাধ্যমে যেন তৈরি হয়, যাতে এসএমই খাত, বড় বিনিয়োগকারী, বিদেশি বিনিয়োগকারী সকলেই যাতে বিনিয়োগের ব্যাপারে আগ্রহী হন। আচ্ছা, এই প্রসঙ্গে মোয়াজ্জেম একটু দর্শক মণ্ডলীকে জানিয়ে রাখি যে সরকার যে বাজেট পেশ করেন তার যে আকার আয়তন, সেটা আমাদের সামগ্রিক যে অর্থনৈতিক কার্যক্রম এক বছরে তার 14 থেকে 15%। তার বাইরে কিন্তু একজন গণিমিয়া কৃষক যখন তার কৃষিকাজ করেন, বা আমি আপনি যে বিভিন্ন ধরনের কাজ করে থাকি, সেটার অধিকাংশই কিন্তু বেসরকারি বিনিয়োগ, এবং সেটার প্রায় 85% এই সরকারের বাজেটের বাইরে এক ধরনের কার্যক্রম। কিন্তু বাজেটটা এই যে প্রণোদনা এবং নীতির মাধ্যমে আমার এবং আপনার যে আচরণ, আমার এবং আপনার যে বিনিয়োগ, আমার এবং আপনার যে ভোগের আয়োজন, সেগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে। সেটা খুব গুরুত্বপূর্ণ। আপনাকে মানে আমাদের বাজেটে তো দুটো থাকে, একটা আয় এবং ব্যয়। তাহলে প্রথমে আয়ের প্রসঙ্গে আসি। ঘাটতি বাজেট দিয়ে শুরু করেছিলাম, আবার উপস্থাপক প্রথমেই বলেছেন, মিম বলছিলেন যে সম্পদ সীমিত। সে সীমিত সম্পদ তো সবসময় থাকে, ঘাটতি বাজেটও কিন্তু আমরা এবার নতুন দেইনি। এইবারের ঘাটতি বাজেটটা বিশেষভাবে আলোচিত হবার একটা কারণ হচ্ছে আমার কর আহরণের উচ্চ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা। এইটা কতটুকু বাস্তবানুক, এবং সেই ক্ষেত্রে এনবিআর এর সক্ষমতা কীরকম আছে? এবং আপনি বলছিলেন যে মানুষের জীবনকে বেগবান করবার জন্য বেশ কিছু কর ছাড় এবং প্রণোদনা দেওয়া হয়েছে। তাহলে সেই সাপেক্ষে আমার এই উচ্চ মাত্রার কর হার আহরণের যে লক্ষ্যমাত্রা ঠিক করেছি, সেটাই বা কতটুকু বাস্তবায়ন? আমরা যেটা তথ্যপত্রে দেখলাম যে এনবিআর এর যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, প্রায় 1,06,000 কোটি টাকা বাড়তি রাজস্বের টার্গেট করা হয়েছে। যদিও আমরা যে এই অর্থ বছর শেষ হয়নি এখনো, 5,23,000 কোটি যেটি টার্গেট ধরো প্রাক্কলন যেটি, সেটিও আসলে বছর শেষে অর্জন হবে কিনা, কেননা দেখা যায় যে এটিও যখন অ্যাকচুয়াল আসে আমরা দেখি যে এটি আরো কমে যায়। এখনই মনে হয় প্রায় একটা বড় রকমের ঘাটতি রয়েছে, প্রায় 2,10,000 কোটি টাকার মনে হয় এখনই ঘাটতি রয়েছে। সুতরাং সেদিকে বিবেচনা করলে 5,23,000 যেটি বলা রয়েছে সেটা আরো কম, এবং সেই অনুযায়ী 6,29,000 কোটি টাকার যে লক্ষ্য দেওয়া হয়েছে সেটি বিবেচনা করলে এটা আসলে 1,06,000 না, বরঞ্চ 2 লক্ষ কোটি টাকার একটা বড় রকমের জাম্প দেবার প্রয়োজন হবে। আপনি যদি আমাকে প্রশ্ন করেন অর্থনীতির ভিতরে এই পরিমাণ পটেনশিয়াল আছে কিনা, আমি বলবো যে অর্থনীতির ভিতরে এর থেকেও বেশি পটেনশিয়াল রয়েছে রাজস্ব আদায়ের। আমরা সক্ষমতা কি আছে? হ্যাঁ, আসছি সেখানে। আমরা সিপিডির পক্ষ থেকে 2021 সালের তথ্য নিয়ে কাজ করেছিলাম, এবং সেখানে আমরা দেখতে পেয়েছি যে কর ফাঁকি, কর এড়িয়ে যাওয়া বা কর জালের বাইরে থাকার জন্য সেই অর্থ বছরে প্রায় 1/3 কম রাজস্ব আদায় হয়েছে, যেটা আসলে আদায় করা সম্ভব। সুতরাং এই যে বিপুল পরিমাণ কর জালের বাইরে রয়ে গেছেন, তারা কতটা আনার চেষ্টা করছেন। এবারের বাজেটে কিন্তু এই কর জালের বাইরে যারা রয়েছেন তাদেরকে আনার বিভিন্ন রকমের উদ্যোগ আমরা আজকে সমকাল পত্রিকায় আমরা দেখতে পেলাম। আমার মনে হয় যে এটা খুবই একটা ভালো উদ্যোগ, যে একই ব্যক্তিকে বারবার করের জন্য আঘাত করা, লার্জ ট্যাক্স পেয়ার ইউনিটকে বারবার হ্যামার করার চেয়ে যারা কিনা কর জালকে এড়িয়ে যাচ্ছেন, বাইরে থাকছেন, তাদেরকে কিভাবে কর জালে নিয়ে আসা যায়। এবং সেই কারণে আমরা দেখতে পাচ্ছি যে এনবিআর তার কার্যক্রমের ভিতরে ভূমি রেজিস্ট্রেশনের সাথে সম্পর্কিত বিষয়গুলো, আন্তর্জাতিক যে লেনদেন তার সাথে সম্পর্কিত বিষয়গুলো, ব্যাংকের সাথে যে কোনো ধরনের ট্রানজ্যাকশনের বিষয়গুলো, পুঁজিবাজারের সাথে যে কোনো সম্পর্কিত লেনদেন সেটাকে করেছে। যে কেউ ব্যাংক অ্যাকাউন্ট খুললে তাকে টিন নিতে হবে সেটিকে বাধ্যতামূলক করছে। যে কোনো এসএমই খাতে লেনদেন করলে সেখানে আপনি অ্যাডভান্স ইনকাম ট্যাক্সকে যুক্ত করা হয়েছে। এই যে জিনিসগুলো করেছেন, এর ফলে কিন্তু একটা বড় রকমের ট্যাক্স জাল বিস্তৃতির সুযোগ তৈরি হলো। আপনার প্রশ্নটি হলো যে এর মাধ্যমে কি আদায়ের সুযোগ তৈরি হয়? অবশ্যই একটা বড় আদায়ের সুযোগ তৈরি হবে, কিন্তু আপনার দ্বিতীয় প্রশ্নটি ছিল যে এই যে কর ছাড় দিল, তাতে যে সরকার ফিসক্যাল এক্সপেন্ডিচার রেভিনিউ থেকে হারালো, তাহলে সরকার এইগুলোর মাধ্যমে কি সেটিকে মেটাতে পারবে কিনা? আমার কাছে মনে হয় যে কর ছাড়ের বিষয়টা বরঞ্চ বিনিয়োগকে আকৃষ্ট করবার জন্য দরকার, এবং সেই বিনিয়োগ যদি আসে সেখান থেকেও সরকারের রাজস্ব আদায়ের সুযোগ তৈরি হবে। ভোক্তারা যদি নতুন নতুন পণ্য ক্রয় করেন, সেখান থেকেও সরকারের রাজস্ব আদায়ের সুযোগ তৈরি
তৈরি হবে। সুতরাং কর ছাড়ের বিষয়টিকে আমি ইতিবাচকভাবে দেখতে চাই, ব্যবসা বান্ধব পয়েন্ট থেকে দেখতে চাই। কিন্তু আমার কাছে যেটি মনে হয় যে ব্যবসাকে টার্গেট করতে হলে শুধু কর ছাড়টি যথেষ্ট নয়, কেননা আরও অন্য অনেক ধরনের প্রতিবন্ধকতা রয়েছে যেটিকে নজর দেওয়া দরকার। এই মুহূর্তে একটা বড় প্রতিবন্ধকতা ব্যবসায়ীদের জন্য হচ্ছে সুদের হার। আপনি ব্যাংক থেকে এক হচ্ছে ব্যাংক থেকে ঋণ পাওয়া যাচ্ছে না, এটা একটা বড় দুশ্চিন্তা। ব্যাংকগুলোর অবস্থা খারাপ, সরকার ব্যাংক থেকে ঋণ করছেন, বেসরকারি খাত ঋণ পাচ্ছেন না। সুতরাং প্রথম নিশ্চিত করা দরকার সরকারের যে ব্যাংক ব্যবস্থা থেকে যাতে ব্যবসায়ীরা ঋণ পান, এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় হচ্ছে সুদের হারটি কিভাবে গ্র্যাজুয়ালি কমে আসে সেই জন্য সরকারের কাজ করা দরকার। এই যে উচ্চ পরিমাণে খেলাপি ঋণ, বিশেষায়িত ঋণ হয়ে আছে, এটা ব্যাংকগুলোর কস্ট বাড়াচ্ছে এবং সেটা এখন ভোক্তা বা যারা লোন নিচ্ছেন তাদের উপরে চাপছে। এই জায়গা থেকে কিভাবে এক অঙ্কের ঘরে সুদের হার নামিয়ে আনা যায় সেই চেষ্টাটি করা দরকার। ঠিক একইভাবে রেজিস্ট্রেশন, লাইসেন্সিং, রিনিউয়ালের মতো জিনিসগুলো এগুলো অনলাইন ভিত্তিক করা যাচ্ছে না, এবং এনবিআর এর ট্যাক্স সাবমিশন এটাও পুরোপুরি এখনো ডিজিটালাইজেশন করা যাচ্ছে না। এবং আমরা বুঝি কেন এটা করা যায় না, কেন তারাও চায় তাদের কাছে লোক আসুক, আমাদের ব্যবসায়ীরাও চায় তাদের সাথে এক ধরনের নেগোসিয়েশনে যেতে। এর ফলে যেটা দাঁড়ায় যে সেটা হচ্ছে প্রক্রিয়াগুলো সহজ হচ্ছে না এবং এক ধরনের অনৈতিক লেনদেন চলছে, এবং এর ভুক্তভোগী মূলত এসএমই খাতের ব্যবসায়ীরা হচ্ছে। সুতরাং শুধু শুল্ক বা কর ছাড়ের বিষয় না, শুল্ক বহির্ভূত অন্যান্য বিনিয়োগ সহায়ক পরিবেশ যেটি, সেই জায়গাতে সরকারের নিশ্চিত করা দরকার। এক্ষেত্রে আরেকটা জিনিস ব্যবসায়ীদের জন্য খুব জরুরি হয়ে পড়েছে, সেটা হলো বিদ্যুৎ এবং গ্যাস বা জ্বালানির সরবরাহ। আপনি হয়তো পরে জিজ্ঞেস করবেন, কিন্তু তারপরে আমি অন্তত সরবরাহের জায়গাটি কেন সরকারের যেন মাথায় থাকে যে এই অর্থ বছরেও কিন্তু জ্বালানি সরবরাহ স্বাভাবিক হবে বলে মনে হয় না। উচ্চমাত্রায় জ্বালানির মূল্য বৈশ্বিক পর্যায়ে থাকবে এটা আশঙ্কা করা যায়, এবং সেই কারণে সরকারকে হয়তো জ্বালানি আমদানির প্রয়োজন হবে। সেটার জন্য যেন পর্যাপ্ত সরকারের হাতে অর্থ বরাদ্দ বা ভর্তুকির জন্য বরাদ্দ যেন থাকে। ঠিক একইভাবে বিকল্প জ্বালানি, নবায়নযোগ্য জ্বালানির মতো জিনিসগুলোকে সরকার যেন সুযোগ দেন। দেখতে পাচ্ছি সরকার বেশ কিছু জায়গায় সুযোগ দেওয়া হয়েছে, এর মাধ্যমে বিনিয়োগও হবে, জ্বালানির উপর নির্ভরতা, আমদানি নির্ভরতাও অনেকটা কমবে। সুতরাং এই জায়গাগুলোকে সরকারের আমার মনে হয় নির্দেশ করা দরকার। একদিকে হচ্ছে রাজস্ব আদায় বৃদ্ধির জন্য চেষ্টা করা, বিনিয়োগ সহায়ক পরিবেশ সৃষ্টি করা, এবং সেটা বাজেটের মাধ্যমে এবং বাজেটের বাইরে। একদমই। আপনি আসলে সামগ্রিকতার মধ্যে এতগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমি একটু যদি সূত্র ধরিয়ে দেই দর্শকদের জন্য, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের অর্থনীতির ইতিহাসে রাজস্ব আহরণের যে প্রবৃদ্ধি, সেটা অ্যাভারেজে 10 থেকে 12%। আমি যদি ভুল না বলে থাকি। হ্যাঁ, ঠিকই বলেছেন। আপনি আমাকে অবশ্য আরেকটা প্রশ্ন করেছিলেন যে সক্ষমতার বিষয়টা, আমি পরে উত্তর দেব অবশ্য। আচ্ছা, 10 থেকে 12% হচ্ছে আমাদের অ্যাভারেজে প্রবৃদ্ধির হার রাজস্ব আহরণের। শুধুমাত্র এক অর্থ বছরে 10-11 সম্ভবত আমরা 22% মতো প্রবৃদ্ধির হার পেয়েছিলাম, এবং সেটাও পুরো বৈশ্বিক যে দাম বৃদ্ধি ঘটেছিল তার সাপেক্ষে আমাদের বাণিজ্যের যে বাণিজ্য থেকে শুল্ক আহরণের পরিমাণ বেড়ে যাওয়াতে আমরা 22% প্রবৃদ্ধি পেয়েছিলাম। এবারে এটা কিন্তু 40%-এর উপরে টার্গেট আছে। ফলে আশঙ্কার জায়গা থাকে, কিন্তু আপনি খুব সুন্দরভাবে বলেছেন যে আমার শুধুমাত্র কর জাল বিস্তৃত করা না, আমি কর দেবার মতো আয়োজন তৈরি করতে পারছি কিনা বিনিয়োগের মাধ্যমে। বিনিয়োগ করলে না আমি কর আয় করতে পারবো এবং করযোগ্য হয়ে উঠবো, সেটাও খুব গুরুত্বপূর্ণ। তবে যারা এখনো পর্যন্ত টিআইএন আছে কিন্তু দিচ্ছেন না, এরকম কিন্তু টিআইএনধারীদের মধ্যে 82% মানুষ, এবং তাদের অধিকাংশই ধরেন জিরো সাবমিশন বা ন্যূনতম ট্যাক্সের আওতায় পড়তে পারেন। সেই ক্ষেত্রে তাদের কাছে পৌঁছানো একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং আরেকটা আপনাকে প্রশ্নটা আমি করতেই চাই, সেটা হচ্ছে ব্যাংকগুলোর যে আন্ডার ইনভয়েসিং এবং ওভার ইনভয়েসিং যেই চর্চাটা রয়েছে ব্যবসায়ীরা ব্যাংকগুলোর মাধ্যমে করে থাকেন, সেই জায়গায় আমরা যদি সঠিকভাবে এই অঙ্কগুলো করতে পারতাম, আমার শুল্ক আহরণ যেমন বাড়তো, ঠিক তেমনিভাবে আমার দেশ থেকে কিন্তু পুঁজি বাইরে চলে যাওয়াটা বা পাচার হয়ে যাওয়াটাও কমতো। এই বিষয়ে যদি আপনি একটু বলেন। না, ঠিকই বলেছেন। প্রথমত হলো যে আপনি আরেকটি আগের প্রশ্ন করেছিলেন যে সরকারের রাজস্ব আদায়ের সক্ষমতা, এনবিআর এর সক্ষমতা আছে কিনা। আমার কাছে মনে হয় যে তারা যদি চায় তা আসলে তাদের পক্ষে সম্ভব।
কিন্তু প্রশ্নটি হচ্ছে যে তারা এই ধরনের একটা লক্ষ্য নিয়ে এগোবে কিনা। এবার যে ধরনের কার্যক্রম নিয়েছে তাতে এই কার্যক্রমগুলো যদি এই অর্থ বছরের মধ্যে সে গুছিয়ে আনতে পারে, যে ধরনের ইগুলো এনবিআর এর সঙ্গে সমস্ত ধরনের অনলাইন ভিত্তিক যে কানেকশনগুলো তৈরি করা, আপনি জানেন যে এনবিআর এক ধরনের এখন ডিজিটালাইজেশনের ভিতরে রয়েছে, বিভিন্ন ধরনের সফটওয়্যার ভিত্তিক তার পেমেন্ট কাঠামোতে যাচ্ছে এবং বড় ব্যবসায়ীরা কিন্তু ইতিমধ্যে অনলাইন ভিত্তিক পেমেন্ট দিচ্ছেন। এই অর্থ বছরে সম্ভবত করতে যাচ্ছে এনবিআর, সেটা হলো সকলের জন্য অনলাইন ভিত্তিক পেমেন্ট বাধ্যতামূলক। সেটা শুধু ব্যক্তি এবং কর্পোরেট উভয়ের জন্য সেটা বাধ্যতামূলক করা হচ্ছে। যদি সেটা করা হয় তার মাধ্যমেও কিন্তু একটা উচ্চ আদায় সেটা এই অটোমেটিক্যালি এখানে আসবার ভিত্তিতে আসবার একটা সুযোগ তৈরি হবে। ধন্যবাদ মুআজ্জেম। আরেকটা ছোট্ট এই যেটা আপনি বললেন যে এই যে আন্ডার ইনভয়েসিং হচ্ছে বা এই ওভার ইনভয়েসিং হচ্ছে, এই জায়গাগুলোর ক্ষেত্রে আমার মনে হয় যে কেন্দ্রীয় ব্যাংক যদি তার নজরদারি বাড়ায়, এবং এক্ষেত্রে একটা বড় সুযোগ হলো আপনি ইন্টিগ্রেটেড ফাইন্যান্সিয়াল সিস্টেম যদি করতে পারেন, যে কোনো ধরনের মানি ট্রানজ্যাকশনগুলো কেন্দ্রীয় ব্যাংক বা এনবিআর যে কোনো জায়গায় আপনি ধরতে পারবেন, যেটা কিনা ভারতে আধার কার্ডের মাধ্যমে করা যায়, যে আধার কার্ডে যে কোনো ধরনের ট্রানজ্যাকশন করলেই সেটা রিপোর্ট থাকবে এবং সেই রিপোর্টটি আপনি আপনার বছর শেষে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের সাথে জমা দেবেন, তখন কিন্তু ইজিলি এই চেকিংটা হয়ে যায়। আমাদের ওই রকম একটা সমন্বিত ইন্টিগ্রেটেড ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন সিস্টেমে আগামীতে ধীরে ধীরে যেতে হবে। একদম। এবারে একটু জানতে চাচ্ছি যে এই বাজেটে, প্রস্তাবিত বাজেটে যতটুকু শুনছি যে নবায়নযোগ্য জ্বালানিকে উৎসাহ দেওয়ার জন্য বেশ কিছু কর কাঠামো, কর ছাড় দেয়া, বেশ কিছু প্রণোদনা থাকছে এবং এটা খুব উৎসাহব্যঞ্জক, এবং আমরা ধারণা করছি এই জায়গা থেকেই ছাড়টা দেওয়া হচ্ছে যে আমাদের যে জ্বালানির যে চাহিদা রয়েছে, যেটা আমরা মেটাতে পারি না, বিশেষ করে ব্যক্তি এবং ব্যবসায়ী পর্যায়ে যে জ্বালানির সংকটগুলো দেখা যায় উৎপাদনে, সেখানে ব্যক্তি বিনিয়োগকারীরা নবায়নযোগ্য জ্বালানি ইনস্টল করবেন, সেখান থেকে উৎপাদন করবেন, কৃষকরা সোলার এনার্জি ব্যবহার করবেন, গাড়িতে ইভি ইলেকট্রিক্যাল ভেহিকেল আসবে, কম দামে মানুষের হাতে পৌঁছাবে। এই যে নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে কর প্রণোদনা দেওয়ার বিষয়টা রয়েছে, আপনি যদি এটাকে মূল্যায়ন করেন যে শুধুমাত্র কর প্রণোদনা দিলেই কি আমাদের যে আকাঙ্ক্ষা, যে এক্সপেক্টেড আউটকাম, আমরা সেখানে পৌঁছাতে পারবো? প্রথমে এই জিনিসটা একটু বলা দরকার যে আমরা এক সপ্তাহ আগে ফিসক্যাল ডিসক্রিমিনেশন অর্থাৎ রাজস্ব বৈষম্য, নবায়নযোগ্য জ্বালানি এবং যেটাকে আমরা বলি ফসিল ফুয়েল, জীবাশ্ম জ্বালানি, এই দুটোর একটা বিশ্লেষণ তুলে ধরেছি এবং সেখানে আমরা দেখেছি যে নবায়নযোগ্য জ্বালানি কি পরিমাণ বৈষম্যের শিকার এবং সরকার কিভাবে জীবাশ্ম জ্বালানিকে বছরের পর বছর সাপোর্ট দিয়ে গেছে। এবং এটা হয়েছে শুধুমাত্র রেভিনিউ পয়েন্ট থেকে না, এটা হয়েছে একেবারে ব্যক্তি স্বার্থে, কিছু গোষ্ঠীর স্বার্থে, এমনকি সেই গোষ্ঠীগুলোর সাথে পূর্ববর্তমান সরকারগুলোর সম্পর্কের স্বার্থে একদম নেক্সাসটা পরিষ্কার। সুতরাং সেই জায়গা থেকে প্রথমত বেরিয়ে আসাটা দরকার ছিল। সুতরাং এই যে প্রথমত তারা যে শুল্ক ছাড় দিচ্ছেন বিভিন্ন রকমের, এই শুল্ক ছাড়ের উদ্যোগটি রাজনৈতিকভাবে একটি খুবই ইতিবাচক অবস্থান নির্দেশ করে এবং সেখানে তারা যে এই যে জীবাশ্ম জ্বালানির নেক্সাস থেকে বেরিয়ে আসতে চাচ্ছেন, এটিকেই আমরা প্রথমত ইতিবাচকভাবে স্বাগত জানাচ্ছি এবং ইতিবাচকভাবে দেখতে চাচ্ছি। এর পরের প্রশ্নটি হলো যে ধরনের শুল্ক ছাড়গুলো হয়েছে সেগুলোই পর্যাপ্ত কিনা, বা যা দেওয়া হয়েছে সেটি কিনা পর্যাপ্ত। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সোলারের জন্য যে সমস্ত বিষয়গুলো সেগুলোকে শুল্ক কমিয়ে আনা হয়েছে, প্রায় শূন্যের কাছে নিয়ে আসছে, কিন্তু ব্যাটারির শুল্ক আবার কমানো হয়েছে, কিন্তু এখনও একটা উচ্চ পর্যায়ে ব্যাটারির শুল্ক রাখা হয়েছে। আমাদের একটা যেটা প্রত্যাশা থাকবে সরকারের কাছে যে সাপ্লাই চেইন মাথায় রেখে যেন সরকার শুল্কগুলোকে রিভিশন করেন। সেটা কিন্তু অনেকখানি হয়েছে, কিন্তু ব্যাটারি তো খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমি 2 বছর পরপরই প্রায় বদলাতে এই কারণে এই কথাটি বললাম যে এখন যে ধরনের সুবিধাগুলো দেওয়া হচ্ছে সেটা হয় উৎপাদন পর্যায়ে অথবা বিতরণ পর্যায়ে, কিন্তু এই যে মাঝখানের যে প্রসেসিং, রিসাইক্লিং বা এর মাঝখানের যে জিনিসগুলো যেটার সাথে ব্যাটারি যুক্ত, এই জায়গাগুলোকেও কিন্তু সরকারকে মাথায় রাখা দরকার। একটা বাসায় হয়তো তিনি রুফটপ সোলারে করতে চান, কিন্তু তিনি যদি ব্যাটারির সুবিধাটা পান তাহলে তিনি দেখেন যে তার জন্য ব্যবসায় ওটা লাগানোটা তার জন্য পড়তা হয়, যেটা আমরা বাংলায় বলে থাকি, তার জন্য কস্ট ইফেক্টিভ হয়। সুতরাং আমি বলবো যে বাকি যে অংশগুলো রয়েছে একটা সাপ্লাই চেইনের রিনিউয়েবলের ক্ষেত্রে, যেটার মধ্যে ব্যাটারি একটা গুরুত্বপূর্ণ ইনভার্টার
ওয়াটার একটা গুরুত্বপূর্ণ দিক, এবং আদার যে সমস্ত র মেটেরিয়ালস, পিলার্স অ্যান্ড আদার যেগুলো রয়েছে, এবং পাইপ, ওয়্যার্স, এগুলোর উপরে যাতে কোনো রকমের শুল্ক কাঠামোগুলোকে যাতে একেবারে নমনীয় পর্যায়ে নেওয়া হয়, এটা হচ্ছে প্রথম দরকার, এটা প্রথম। কিন্তু এগুলো হওয়াটাই কি পর্যাপ্ত? এটা হলে যেটা হবে সেটা হলে এক ধরনের ইতিবাচক মেসেজ যাবে বিনিয়োগকারীদের কাছে এবং ব্যাংকারদের কাছে। দেখুন, অনেকেই এখন এগুলোতে যেতে চান, কিন্তু ব্যাংকের কাছে গেলে ব্যাংক ঋণ দিতে চান না, অথবা ইপিসি কন্ট্রাক্টররা এই সমস্ত জায়গায় আগ্রহ দেখান, কিন্তু বিনিয়োগকারী পান না। যখন এই ধরনের একটা ভালো সুবিধাজনক ফিসক্যাল স্ট্রাকচার যখন তার সামনে থাকবে, তখন আমরা মনে করি যে ব্যাংকাররা আগিয়ে আসবেন, বিনিয়োগকারীরা, দেশি বিদেশি বিনিয়োগকারীরা তখন বিনিয়োগের জন্য আগ্রহী হবেন। সুতরাং এটা একটা বড় পূর্ব শর্ত আমরা মনে করি, যে সাপ্লাই চেইন রিলেটেড যে ধরনের ডিউটিগুলো রয়েছে এগুলোকে নমনীয় করে আনা এবং বৈষম্যগুলো কমিয়ে আনা, সেটা আমার মনে হয় এবারের বাজেটে অনেকটা হবে। যেগুলো বাকি রয়েছে আশা করব যে আজকের মধ্যে অথবা বাজেট আলোচনার ভিতরে সেই জায়গাগুলোতে এটা অ্যাড্রেস হবে। তবে এই জিনিসটির সাথে মাথায় রাখা দরকার, এই জিনিসগুলো হলেই যে সাথে সাথে আমাদের এখানে যে আমরা জ্বালানির ক্ষেত্রে যে এখন যে সংকট যাচ্ছে সেখান থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবো না। এই জন্য আগামী অর্থ বছরের জন্য জ্বালানি আমদানির জন্য যেন পর্যাপ্ত সরকারের কাছে যেন ভর্তুকি থাকে। আমরা নিজেরাই এলএনজি থেকে বেরিয়ে আসতে বলি, কিন্তু যতটুকু ন্যূনতম দরকার সেটুকু কেনার জন্য যাতে সরকার অর্থ বরাদ্দ রাখে। তো ট্রানজিশন থাকতে হবে। হ্যাঁ, এই ট্রানজিশন পিরিয়ডটা, এবং এই মুহূর্তে একটা ক্রাইসিসও যাচ্ছে, খুবই উচ্চ মূল্য জ্বালানি, এটা কেনার মতো সামর্থ্য কিন্তু নেই। আবার সরকার যেহেতু জনগণকে পুরো ইটা দিচ্ছেন না, প্রাইসটা জনগণের উপরে পাসন করছেন না, সুতরাং ভর্তুকিটি যেন পর্যাপ্তভাবে থাকে, যাতে সরকার জ্বালানির জন্য যতটুকু ন্যূনতম দরকার সে আমদানিটি যেন করতে পারে। সুতরাং জ্বালানি নিরাপত্তার জায়গাটি যেন দেখে, অন্তর্বর্তীকালীন পর্যায়ে যেটাকে আমরা জ্বালানি রূপান্তরের যে অন্তর্বর্তী পর্যায়ে সেটা যেন থাকে, এবং এর পরে যাতে জ্বালানি রূপান্তরের দীর্ঘমেয়াদী যে জায়গাগুলো সেটা যেন থাকে। আমরা খুবই আশাবাদী যে এই ধরনের উদ্যোগগুলো, এবং রাজনৈতিকভাবে যেহেতু একটা মেসেজিং রয়েছে সরকারের, এতে করে আগামী দিনে দেশি বিদেশি বিনিয়োগকারীরা নবায়নযোগ্য জ্বালানির ব্যাপারে বিনিয়োগে উৎসাহী হবেন। খুব ভালো বললেন। এখানে ধরেন আমার সোলার ইরিগেশনে কৃষক উৎসাহী হলো, এবং এখানে ধরেন ইরিগেশনে উৎসাহী হলো, কিন্তু আমি যদি বরেন্দ্র এলাকায় যাই, বরেন্দ্র এলাকায় তো সোলার ইরিগেশনে উনি কস্ট এফেক্টিভ বা উৎপাদন খরচ ওনার কমতে পারে, কিন্তু তাতে কিন্তু আমার নিচ থেকে সেচ দেবার যে প্রবণতা, অর্থাৎ আমার ভূগর্ভস্থ পানি তোলার প্রবণতা কমে যাবে না। এই জায়গায় কেন কমবে না মনে হয়? কারণ হচ্ছে তার যা প্রয়োজন সেটা তো উনি দেবেনই। ফলে আমার এই অঞ্চল ভিত্তিক শস্য এবং কম পানি ব্যবহার করে যে শস্য উৎপাদন হয় সেগুলোর তো টার্গেটিং এবং প্রায়োরিটাইজেশন একটা ভিন্ন বিষয়। কিন্তু আমি যেই জায়গায় আমি এই জায়গাটাতে আপনাকে একটু অ্যাড করি। জি, দেখুন, এখন যেভাবে কাঠামোটি দাঁড়াচ্ছে তাতে আপনি শুধুমাত্র আপনার কৃষি জমিতে ইরিগেশনের জন্য শুধু সোলার প্যানেল ব্যবহার করবেন না, এখন নেট মিটারিং করা হচ্ছে, মানে হচ্ছে আপনার উৎপাদিত বিদ্যুৎ আপনি কিন্তু গ্রিডে দিয়ে দিতে পারেন, এবং সেখান থেকে কিন্তু আপনার আয় আসবে। সুতরাং আপনি যতটুকুই আপনার জমিতে এই গ্রিড সোলার ব্যবহার করে যতটুকু বিদ্যুৎ দিচ্ছেন সেটি ভালো, এবং তার মাধ্যমে আপনার বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে, ব্যয় সাশ্রয় হচ্ছে। আবার আপনি বাড়তি সময় বা যখন লিন সিজন, যখন ফসল থাকছে না, তখন কিন্তু আপনি গ্রিডে দিয়ে আয় করতে পারছেন। অন্যান্য দেশগুলোতে এটাকে আরো উৎসাহিত করা হয়েছে এভাবে যে এখানে ফিড ইন ট্যারিফ, অর্থাৎ যতটুকু মাত্রায় আপনি বিদ্যুৎ বিল দেন তার থেকে আরো 1 টাকা বেশি, 1 সেন্ট বেশি করে দেওয়া হয়, যাতে সে আরো উৎসাহী হয় এই ধরনের গ্রিড বেস সিস্টেমের সাথে যোগাযোগ রাখতে। সুতরাং কৃষিতে কিন্তু শুধুমাত্র ফসলের জন্য তার জন্য পানি দেবে না, সে কিন্তু এখন একজন বিনিয়োগকারী হিসেবে বিদ্যুৎ বিনিয়োগকারী হবারও তার সুযোগ রয়েছে। একদম। এবং এটা ভীষণ রকমের একটা আমি বলবো যে ধনাত্মক প্রবণতা তৈরি করবার মতো সুযোগ তৈরি হয়েছে। মোয়াজ্জেম, আপনাকে এই পর্যায়ে ধন্যবাদ জানাচ্ছি। নিশ্চয়ই সামনে আগামীতে অনেকগুলো আলোচনা আপনার সাথে বাকি থেকে গেল, এবং আশা করছি যে পুরো বছর ধরে এই যে ধনাত্মক প্রবণতাগুলো বাজেটের মধ্যে রয়েছে, বিভিন্ন চ্যালেঞ্জ সমেত, সেগুলো কিভাবে সরকার এবং আমরা মোকাবেলা করব এবং সামনের দিকে এগোবো, এই আলোচনা আমাদের মধ্যে চলতে থাকবে। আপনিও যুক্ত থাকবেন, আমিও যুক্ত থাকব আশা করি, এবং আপনাকে ধন্যবাদ জানাচ্ছি কষ্ট করে আসবার জন্য।